আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বর্ণ পয়েন্ট। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আইসিটি বিষয়ের মেন্টর নাইম। আজকে আইসিটি এর প্রথম অধ্যায় নিয়ে এসেছি, চলো দেখি। তো আজকের লেকচারে আমরা যা শিখব: 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: ই লার্নিং, ই গভর্নেন্স, ই সার্ভিস, ই কমার্স। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, সামাজিক যোগাযোগ ও আইসিটি, বিনোদন ও আইসিটি। 21 শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 21 শতক এর সম্পদ হচ্ছে জ্ঞান, তথ্য, ডাটা। অর্থাৎ এই শতকে যার কাছে যত বেশি তথ্য আছে এবং যে সেই তথ্যকে যত ভালোভাবে কাজে লাগাতে পারবে সেই সফল হবে। যেমন ধরো গুগল। গুগল কিন্তু মূলত তথ্য ব্যবহার করেই তাদের ব্যবসা পরিচালনা করে। তারপরে 21 শতকের গুরুত্বপূর্ণ দুটি শব্দ হচ্ছে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন বলতে বোঝায় পুরো বিশ্বকে একটি একক বাজারে পরিণত করা, যেখানে পণ্য, সেবা, তথ্য, মানুষ এবং সংস্কৃতি অবাধে চলাচল করতে পারে। যেমন বাংলাদেশে বসে আমরা অ্যামাজন বা আলিবাবা থেকে কেনাকাটা করতে পারি। বিশ্বজুড়ে একই ব্র্যান্ডের গাড়ি যেমন টয়োটা, একই সফটওয়্যার যেমন মাইক্রোসফট ব্যবহার করা হয়। আমরা আন্তর্জাতিক মুভি, গান বা খাবার বাংলাদেশে বসেই দেখতে পারি, যেমন কে-পপ, হলিউড বা চাইনিজ খাবার ইত্যাদি ইত্যাদি আমরা বাংলাদেশে বসেই উপভোগ করতে পারি। তারপর ইন্টারন্যাশনালাইজেশন। ইন্টারন্যাশনালাইজেশন হলো কোনো প্রতিষ্ঠান পণ্য, সেবা বা সিস্টেমকে ভিন্ন ভিন্ন দেশের জন্য উপযোগী করে তোলে, যাতে তারা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারে। যেমন গুগল বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো বিভিন্ন ভাষায়, যেমন বাংলা, ইংরেজিতে ব্যবহার করা যায়। এর ফলে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ তাদের নিজস্ব ভাষায় এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারে। তারপরে একটি বিশ্ববিদ্যালয়ে যেমন বিদেশি শিক্ষার্থীরা এসে পড়ালেখা করে বা আমাদের দেশ থেকে বিদেশে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখা করে, এটিও একটি ইন্টারন্যাশনালাইজেশন। তারপরে কোনো কোম্পানি যখন অন্য দেশে পণ্য রপ্তানি করে, তখন তারা সেই দেশের ভাষা, সংস্কৃতি, আইনি নিয়ম অনুযায়ী পণ্যের মোড়ক, বিজ্ঞাপন বা নির্দেশিকা পরিবর্তন করে। তো বাংলাদেশে যে সকল পণ্য যে মোড়কে বা যে ভাষায় বা যে সংস্কৃতিতে হয়, সেগুলো অন্য দেশে যখন রপ্তানি করা হবে, তখন বাংলাদেশের অনুযায়ী করলে হবে না। সেগুলোকে সেই দেশের আইনি নিয়ম, সেই দেশের ভাষা, সংস্কৃতি অনুযায়ী পরিবর্তন করে তারপরেই রপ্তানি করতে হবে। এটাই ইন্টারন্যাশনালাইজেশন। 21 শতক একটি দ্রুত পরিবর্তনশীল যুগ। এই যুগে বিভিন্ন ধরনের ব্যক্তিগত, পেশাগত স্কিল অর্জন করা প্রয়োজন। যেমন পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল, যেটা 21 শতকে সবচেয়ে বেশি প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার মনোভাব, একসাথে কাজ করার মানসিকতা রাখা, অন্যের মতামতকে সম্মান করা এবং দলগত কাজকে গুরুত্ব দেওয়া, এসবই পারস্পরিক সহযোগিতা। বর্তমানে শুধু একা একা কাজ করলেই হবে না, টিম ওয়ার্কের মাধ্যমে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। তুমি একটা টিম গঠন করে যখন কাজ করবে, তখন একটি কাজ খুব সহজে দ্রুত করতে পারবে। অন্যকে সাহায্য সহযোগিতা করলে পরবর্তীতে তুমিও তার থেকে সাহায্য সহযোগিতা নিতে পারবে। এটাই পারস্পরিক সহযোগিতার মনোভাব। পারস্পরিক সহযোগিতা থেকে বিমুখতার ফলে, মানে পারস্পরিক সহযোগিতা যদি তুমি মধ্যে না থাকে, তাহলে যে সকল সমস্যা দেখা দিবে: দলগত কাজে সমস্যা সৃষ্টি হয়, তুমি দলগত কাজ করতে গেলে সমস্যা পড়বে। একা কাজ করার মানসিকতা তৈরি হয়, যা বৃহৎ প্রজেক্টে বাধা হয়ে দাঁড়ায়। একা কাজ করার মানসিকতা বলতে একটি বড় প্রজেক্ট, কিন্তু তোমার মধ্যে হচ্ছে একা কাজ করার মানসিকতা, তখন কিন্তু ওই প্রজেক্টটি শেষ করতে তোমার অতিরিক্ত সময় ব্যয় হবে। কিন্তু তুমি যদি সেটা একটা টিম গঠন করে করো, তখন কিন্তু খুব কম সময়ে সেই প্রজেক্টটি তুমি শেষ করতে পারবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়, সামাজিক বিচ্ছিন্নতা বাড়ে, কারণ তুমি অন্যদের সাথে তোমার পারস্পরিক সহযোগিতার নেই, তো তখন তোমাদের সাথে তোমার সাথে তাদের সাথে সম্পর্ক খারাপ হবে। সহযোগিতাহীনতা থেকে আত্মকেন্দ্রিক মনোভাব তৈরি। আত্মকেন্দ্রিক মনোভাব মানে হচ্ছে
মানে সবকিছু তুমি একাই পারবে, অন্য কারোর সহযোগিতা প্রয়োজন নেই। কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই সহযোগিতা নেওয়া প্রয়োজন। তো এটাই হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব। তারপর হচ্ছে যোগাযোগ দক্ষতা। পরিষ্কারভাবে কথা বলা, মনোযোগ দিয়ে শোনা, উপযুক্ত ভাষা বা অঙ্গভঙ্গির মাধ্যমে নিজেকে প্রকাশ করা, এগুলো ভালো যোগাযোগ দক্ষতার চিহ্ন। শুধু একা কথা মানে শুধু কথা বললেই চলবে না। কিভাবে, কখন, কোথায়, কার সঙ্গে কথা বলা হচ্ছে এটিও খেয়াল রাখতে হবে। এখন এটি খেয়াল রাখতে হবে এজন্য তুমি যখন তোমার বন্ধুদের সাথে কথা বলবে তখন সে যেভাবে কথা বলবে, তুমি তোমার শিক্ষকের সাথে তো আর সেভাবে কথা বলবে না। তুমি তোমার মা-বাবার সাথে তো আর সেভাবে কথা বলবা না। তো এজন্য এটা খেয়াল রাখতে হবে যে কখন, কিভাবে, কোথায়, কখন, কার সঙ্গে কথা বলা হচ্ছে। আইসিটির মাধ্যমে তথ্য আইসিটির মাধ্যমে যোগাযোগ এখন বহু গুণ সহজ ও দ্রুত। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লিখিত, মৌখিক, ভিজুয়াল সব ধরনের যোগাযোগ দক্ষতা উন্নয়ন করা সম্ভব। ইমেল, চ্যাট, সোশ্যাল মিডিয়া ব্যবহারে শুদ্ধ ভাষা ও গঠনমূলক মতামত প্রকাশ। তুমি যদি ইমেইলিং বা চ্যাটিং বলো, সোশ্যাল মিডিয়া বলো, তোমাকে অবশ্যই শুদ্ধ ভাষা এবং গঠনমূলক ভাষা ব্যবহার করতে হবে। না হলে এটি গ্রহণযোগ্যতা পাবে না। ভিডিও প্রেজেন্টেশন বা ভার্চুয়াল উপস্থাপনায় দক্ষতা অর্জন। ভিডিও প্রেজেন্টেশন, ভার্চুয়াল উপস্থাপনায় তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। তারপরে হচ্ছে অনলাইন ক্লাসে প্রশ্ন বা মতামত প্রকাশ করে আত্মবিশ্বাস তৈরি। এখন প্রশ্ন বা মতামত যদি তুমি অনলাইন ক্লাস করতেছো কিন্তু অনলাইন ক্লাসে তুমি প্রশ্ন করতেছো না, তোমার মধ্যে সাহস নেই প্রশ্ন করার, এতে কিন্তু তুমি পরবর্তীতে অনেক সমস্যায় পড়বে। এখন যোগাযোগ দক্ষতার অভাবের ফলে কি হয়, নিজের ভাব বা মতামত সঠিকভাবে প্রকাশ করতে না পারায় ভুল বোঝাবুঝি তৈরি হয়। যেমন তুমি তো ধরো যে একজনের সাথে কথা বলছো, তখন তুমি তার সাথে কথা বলার সময় ঠিকভাবে নিজের মতামত প্রকাশ করতে পারলে না, তখন কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটি মিসকনভারসেশন হবে। আর মিসকনভারসেশনের কারণে কিন্তু তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, এতে কিন্তু সম্পর্ক খারাপ হবে। চাকরি, ব্যবসা বা সামাজিক সম্পর্কেও বাধা সৃষ্টি হয়। তুমি যদি যোগাযোগ দক্ষতা না থাকে তাহলে কিন্তু চাকরি ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রেও তোমার সমস্যা সৃষ্টি হবে। আত্মবিশ্বাস কমে যায় এবং অন্যদের সঙ্গে সম্পর্ক করতে সমস্যা হয়। আত্মবিশ্বাস কমে যায়, তোমার মনের ভিতরে একটা ভয় ভীতি চলে আসে যে কিভাবে কথা বলবো বা কিভাবে কথা শুরু করা যায়। এর ফলে নতুন জায়গায় নতুন বন্ধু তৈরি করা কষ্টকর হয়ে পড়ে। নেতিবাচক ইমপ্রেশন তৈরি হয়, যেমন ইন্টারভিউ বা উপস্থাপনায় ব্যর্থতা। তোমার ইন্টারভিউ বা উপস্থাপনায় কথা বলতে কষ্ট হয়। ইমেল, চ্যাট, অনলাইন ফোরাম, ভিডিও কনফারেন্সে নিজের ভাব ঠিকভাবে প্রকাশ করতে পারে না। ভার্চুয়াল ইন্টারভিউ, অনলাইন ক্লাস বা মিটিংয়ে অংশগ্রহণের জড়তা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা বা আপত্তিকর ভাষা ব্যবহারে সমস্যায় পড়তে পারে। ভুল বার্তা বা আপত্তিকর ভাষা, ভুল বার্তা বলতে ভুল বার্তা বা আপত্তিকর ভাষা বলতে হচ্ছে, ধরো তোমার কাছে ভাষাটি বা ওই শব্দটি ভালো বা চলনসই হতে পারে, কিন্তু সেটি অন্যদের কাছে নাও হতে পারে। এজন্য আপত্তিকর ভাষা ব্যবহারে সমস্যায় পড়তে পারে। তুমি হয়তো ভাবতেছো এটি একটি ঠিক আছে, এটি তো স্বাভাবিক, কিন্তু তোমার জন্য যেটা স্বাভাবিক অন্য শুদ্ধ ভাষায় সেটা স্বাভাবিক নাও হতে পারে। ঠিক আছে। সুনাগরিকত্ব, একজন সচেতন, দায়িত্ববান ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হওয়া, এটাই সুনাগরিকত্ব। সমাজ ও দেশের প্রতি কর্তব্য পালন করা, আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, এটি সুনাগরিকত্ব হওয়ার বৈশিষ্ট্য। একজন ডিজিটাল যুগের সুনাগরিক অনলাইনে সচেতন ও দায়িত্বশীল আচরণ করে, যেমন গুজব না ছড়ানো, ভদ্রতা বজায় রাখা, সাইবার নিরাপত্তা মেনে চলা, অনলাইনে গোপনীয়তা রক্ষা করা, কন্টেন্ট শেয়ারের সতর্কতা, কপিরাইট আইন মেনে চলা, তথ্য যাচাই করে পোস্ট করা, এসবই ডিজিটাল সুনাগরিকের বৈশিষ্ট্য। এখন সাইবার নিরাপত্তা মেনে চলা বলতে যে সকল সাইবার অপরাধ আছে সেগুলো থেকে তোমাকে নিরাপদ থাকা, এটি সাইবার নিরাপত্তা মেনে চলা। অনলাইনে গোপনীয়তা রক্ষা করা, এখন গোপনীয়তা রক্ষা করা বলতে এখানে বোঝানো হয়েছে তোমার জিমেইলের পাসওয়ার্ড, ফেসবুক আইডির পাসওয়ার্ড, বিভিন্ন আইডির পাসওয়ার্ড, ব্যাংকের পিন নাম্বার, এগুলো গোপন রাখা। কন্টেন্ট শেয়ারের সতর্কতা বলতে একটি কন্টেন্ট তুমি শেয়ার করার পূর্বে যাচাই করে নেওয়া যে এটি কি আসলে হয়েছে কিনা বা আসলে ঘটেছিল কিনা, বা ক্যাপশনে যেটা বলা হয়েছে
আসা এবং ভিডিওতে যেটা দেখানো হয়েছে দুটি একই কিনা এটাও তোমাকে বিবেচনা করতে হবে। এটাই কন্টেন্ট শেয়ারের সতর্কতা। কপিরাইট আইন মেনে চলা অর্থাৎ তুমি কারো পোস্ট বা ধরো যে একজনের পোস্ট তোমার ভালো লাগলো, তখন তুমি তার পোস্টটি কপি করে তোমার প্রোফাইলে পোস্ট করলে, কিন্তু পোস্ট করার সময় অবশ্যই মূল লেখকে মূল লেখকের আইডিকে মেনশন করতে হবে, মূল লেখককে মেনশন করতে হবে যেন তার সত্ত্বাধিকার তার কাছেই থাকে। না হলে অনেকে এটা তোমার কন্টেন্ট বলে ভেবে ভুল করতে পারে। তখন যদি মূল লেখক এটি কপিরাইট আইন করে, তখন মানে কপিরাইট আইনে মামলা করে, তখন কিন্তু তুমি আইনি জটিলতা পড়বে। তারপর হচ্ছে সুনাগরিকত্ব থেকে বিমুখতার ফলে দায়িত্বহীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজে দুর্নীতি, বিশৃঙ্খলা ও সহিংসতা বাড়ে, অনলাইনে ভুয়া খবর, গুজব বা অপমানজনক পোস্ট শেয়ার করার ঝুঁকি থাকে। ধরো তুমি পোস্ট যাচাই করলে না, তুমি শেয়ার করে দিলে, পরে দেখা গেলো এটি একটি গুজব বা অপমানজনক পোস্ট হতেই পারে। সাইবার অপরাধে জড়িয়ে পড়তে পারে না জেনে হলেও তুমি জানোই না এটা একটি সাইবার অপরাধ, কিন্তু তুমি এটিতে জড়িয়ে গেলে তখন এটা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে, কিছু করার নেই। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা না করায় হ্যাকিং বা প্রতারণার মতো প্রতারণার শিকার হতে পারে। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, যে বললাম, জিমেলের পাসওয়ার্ড, ব্যাংকের পিন নাম্বার, এগুলো গোপন রাখা, এগুলো কখনোই পোস্ট করা উচিত না, কাউকে জানানো উচিত নয়। ব্যক্তিগত একদম নিকট আত্মীয় ছাড়া কাউকে এগুলো জানানো উচিত নয়। কপিরাইট লঙ্ঘন করে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে আইনি জটিলতা পড়তে পারে। যেমনটা বললাম, একজনের পোস্ট তুমি নিজের প্রোফাইলে কপি করে এনে পোস্ট করার সময় অবশ্যই তোমাকে তাকে ক্রেডিট দিতে হবে। সমস্যা সমাধানে পারদর্শিতা, জটিল বা নতুন সমস্যার মুখোমুখি হয়ে তা চিন্তা করে যৌক্তিকভাবে সমাধান করার ক্ষমতা হচ্ছে সমস্যা সমাধানের পারদর্শিতা। তো এই দক্ষতা কর্মক্ষেত্র থেকে শুরু করে বাস্তব জীবনেও প্রয়োজনীয়। আইসিটি সরঞ্জাম, সফটওয়্যার ব্যবহার করে জটিল সমস্যার সমাধান সহজেই করা যায়। প্রযুক্তি জ্ঞান থাকলে যে কেউ দক্ষতার সঙ্গে সমস্যা সমাধান করতে পারে। যেমন ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া, সিদ্ধান্ত নেওয়া যে এখন কি করা যেতে পারে, পূর্বে কি হয়েছিল, এটা করলে কি হবে, এগুলো বিশ্লেষণ করা। সফটওয়্যার সমস্যার সমাধান, একটি সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে তুমি সমস্যায় পড়েছ, সেই সমস্যাটি তোমাকে নিজে নিজে দেখতে হবে যে কিভাবে কি করা যায়। প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে দ্রুত সমাধান খোঁজো। ইন্টারনেট ব্যবহার করে তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো, ইউটিউবে সার্চ করতে পারো, সমস্যাটি উল্লেখ করে যে এটার সমাধান কি, তুমি নিজে নিজে এটা সমাধান করতে পারো। বারবার একই ছোট ছোট বিষয়ের জন্য এক্সপার্টদের কাছে গেলে বা যারা জানে তাদের কাছে গেলে এটা তোমার অদক্ষতা হিসেবে বেশি প্রকাশ পাবে। সমস্যা সমাধানে অদক্ষতার ফলে ছোটখাটো সমস্যাতেই দিশেহারা হয়ে পড়ে। ছোটখাটো সমস্যাতেই তুমি দিশেহারা পড়বে। ধরো যে তুমি কপি করতে পারতেছো না, কিন্তু এটা তুমি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে, কিন্তু তোমার কাছে এটা মনে হবে অনেক বড় সমস্যা, এতে তুমি দিশেহারা হয়ে পড়বে। সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং ভুল সিদ্ধান্ত নেয়, তোমার সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং যে সিদ্ধান্তটা নেয় তাও ভুল সিদ্ধান্ত নেয়। কাজের জায়গায় নির্ভরযোগ্যতা হারায়। তুমি যখন ছোট ছোট কাজের জন্য তোমার সিনিয়রদের কাছে বা এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করতে থাকবে, তখন তুমি কাজের জায়গায় অদক্ষ বলে বিবেচিত হবে, তখন কিন্তু তুমি কাজের জায়গায় নির্ভরযোগ্যতা হারাবে। সমস্যাকে এড়িয়ে চলার প্রবণতা বাড়ে, সমস্যাকে এড়িয়ে চলতে চায় কিন্তু সমস্যা তো আর এড়িয়ে চলা যায় না, কিন্তু তারপরে সমস্যাকে এড়িয়ে চলার একটা প্রবণতা উঠে, যে এই কাজটি আমাকে দিলে আমি করব না, আমি তো পারি না, এরকম একটা প্রবণতা জাগে। প্রযুক্তি সংক্রান্ত ছোটখাটো সমস্যা যেমন সফটওয়্যার বাগ, ইন্টারনেট সমস্যা, অ্যাপ সেটিং সমাধানে অক্ষম হয়ে পড়ে। একটি অ্যাপসের সেটিং নিয়ে তুমি সমস্যা পড়লে, তখন কিন্তু ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায় যে এটি কিভাবে করা যায়, কিন্তু তুমি এটা নিয়ে খুবই মানে হাই হুতাশ করতেছো। এটাও তোমার সমস্যা সমাধানের অদক্ষতা। সহজ সমস্যা সমাধানের জন্য অন্যের উপর নির্ভরশীল হবে। সহজ সমস্যা সমাধানের জন্য তোমরা এক্সপার্টদের কাছে যাও, অনেক করো, কিন্তু অথচ এগুলো ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। কয়েকটা ভিডিও বিশ্লেষণ করলেই, যখন তুমি দেখবে যে ম্যাক্সিমাম ভিডিওতে একই রকমের সমাধান, তখন তুমি বুঝে যাবে এটাই সমাধান। ঠিক আছে। প্রফেশনাল কাজে আইসিটি টুলে কোনো ত্রুটি হলে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। ধরো যে তুমি প্রফেশনাল কাজ করতেছো, মাইক্রোসফট অফিসই ধরে নাও, মাইক্রোসফট অফিসে যখন কাজ করতেছো, মাইক্রোসফট অফিসে কাজ করার সময় কিছু
সমস্যা দেখা দিল, সেই সমস্যাগুলোর কোনো টুল কাজ করতেছে না, তুমি কিন্তু মাইক্রোসফট অফিসটাকে রিওপেন করলে এটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিন্তু তুমি হায় হতাশ হয়ে যাবে, তুমি অন্যকে জিজ্ঞেস করবে, তুমি এক্সপার্টদের কাছে দৌড়াদৌড়ি করবে, এতে কিন্তু তোমার অদক্ষতা প্রমাণিত হয়। বিশ্লেষণী চিন্তন দক্ষতা, যে কোনো তথ্য, যুক্তি বা সিদ্ধান্তকে বিশ্লেষণ করে নিজে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অন্ধভাবে বিশ্বাস না করে প্রমাণ, যুক্তি ও বাস্তবতা যাচাই করে মতামত গঠন করা। এটা হচ্ছে তোমার একটি তথ্য তোমার কাছে আসলো বা কেউ একজন তোমাকে কোনো একটি খবর দিল, তখন তুমি সেটাকে অন্ধভাবে বিশ্বাস না করে সেটার প্রমাণ, সেটার সাথে যুক্তি, বাস্তবতা যাচাই করে তারপরে নিজে মতামত গঠন করা যে আসলে নিউজটি সত্য কিনা। অনলাইনে অনেক তথ্য পাওয়া যায়, কিন্তু কোনটা সঠিক তা বিশ্লেষণ করতে হয়। আইসিটি ব্যবহারের তথ্য যাচাই, তুলনা, যুক্তি বিশ্লেষণ ইত্যাদি করতে পারে একজন দক্ষ ব্যক্তি। যেমন সংবাদ পড়ে নিজেরই বিশ্লেষণ করা যে কোনটা সঠিক আর কোনটা গুজব। তুমি সংবাদ দেখে বুঝতে হবে যে কোনটা সঠিক হতে পারে, কোনটা গুজব হতে পারে। কিছু কিছু মানে নিউজ দেখলে বোঝা যায় যে এটি আসলে কি গুজব নাকি সঠিক, এটা কি বাস্তবসম্মত নাকি অবাস্তব, এগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আসলে কি এটি গুজব কিনা। বিশ্লেষণী চিন্তন দক্ষতা অভাবের ফল, মানে বিশ্লেষণী চিন্তনে অদক্ষতার ফলে গুজব, ভুয়া খবর বা প্রপাগান্ডা সহজে প্রভাবিত হয়। গুজব, তুমি একটি নিউজ বিশ্লেষণ করলে না, তুমি না বিশ্লেষণ করেই সেটি শেয়ার করে দিলে বা অন্যদের কাছে জানাতে থাকলে, তখন পরবর্তীতে দেখা গেল যে এটি একটি গুজব, তো তুমি সহজেই এই গুজবে প্রভাবিত হয়ে গেলে। তথ্য বিচার না করে সিদ্ধান্ত নেয়, যার ফলে ভুল হয়। তথ্য বিচার না করে সিদ্ধান্ত নেয় একই, মানে সেম, গুজবের ক্ষেত্রে এটা সেম। তো যুক্তিহীন আবেগপ্রবণ আচরণ বৃদ্ধি পায়। যুক্তিহীন ও আবেগপ্রবণ মানে যুক্তি বিশ্লেষণ করা কমে যায়, যুক্তি বিশ্লেষণ করতে চায় না, আবেগে যা বলে তাই করে বা তাই সিদ্ধান্ত নেয়, অর্থাৎ আবেগে কাজ করে, বিবেকে কাজ করে না। কোনো বিষয়ের গভীরে না গিয়ে কেবল বাহ্যিক দিক দেখে সিদ্ধান্ত নেয়, গভীরে গিয়ে বিবেচনা করে না। অনলাইনে ভুল তথ্য, গুজব, ভুয়া ওয়েবসাইট বা প্রতারণামূলক অফার বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়। প্রতারণামূলক অফার, যেমন ধরো যে একটি অনেক দামি একটা মোবাইল, তোমার কাছে একটি অফার আসলো তোমার সামনে যে এই মোবাইলটি আমরা মাত্র 10,000 টাকায় বিক্রি করব। জি হ্যাঁ, তো এখন তুমি এটাতে প্রভাবিত হয়ে গেলে, তুমি লোভ সামলাতে পারলে না, কোনো বিশ্লেষণ করলে না, তথ্য যাচাই করলে না, আসল ওয়েবসাইটে গিয়ে একবার চেকিং করলে না, তুমি এটাতে প্রভাবিত হয়ে গেলে এবং টাকা দিলে তোমার টাকা গায়েব। ঠিক আছে, তো এটা হচ্ছে অনলাইনে তুমি প্রতারণার শিকার হবে। তুমি একটি অফার দেখলে তোমাকে অবশ্যই বুঝতে হবে এটি তো অবিশ্বাস্য একটি অফার, কোনোভাবেই সম্ভব না, তার মানে এটি একটি ভুয়া বা প্রতারণামূলক অফার। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বা বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়িয়ে যায়। তুমি কন্টেন্ট বিশ্লেষণ না করে সেটি ছড়িয়ে দিলে। সবকিছুর শেষে মোট কথা হচ্ছে তোমাকে সবকিছু বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে এটি সত্য কিনা। বিজ্ঞাপন বা প্রপাগান্ডায় সহজে প্রভাবিত হয়। সৃজনশীলতা, নতুন কিছু ভাবা, সৃষ্টি করা বা পুরনো কিছুকে নতুনভাবে উপস্থাপন করার ক্ষমতা। এটি শুধু শিল্প সাহিত্যেই নয়, সমস্যা সমাধানে, ব্যবসা প্রযুক্তিতে, সবখানেই প্রয়োজন। আইসিটি নানাভাবে সৃজনশীলতা বিকাশে সহায়তা করে, যেমন ডিজাইনিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, গল্প বলার নতুন পদ্ধতি, সব কিছুই ডিজিটালভাবে করা সম্ভব। যেমন ক্যানভা দিয়ে পোস্টার তৈরি, তোমরা এখন সহজেই ক্যানভা দিয়ে পোস্টার তৈরি করতে পারো। স্ক্র্যাচ দিয়ে প্রোগ্রামিং শেখা, টিকটক বা ইউটিউব দিয়ে ভিডিও কন্টেন্ট বানানো, ডিজিটাল আর্ট, ডিজাইন, মিউজিক কম্পোজিশন ইত্যাদি। এগুলো হচ্ছে সৃজনশীলতা বা সৃজনশীলতার অভাবের ফলে নতুন কিছু উদ্ভাবনের ক্ষমতা হারায়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কারণ পুরনো পদ্ধতিতে আটকে থাকে, চাকরি ব্যবসায় উদ্যম ও আগ্রহ কমে যায়, সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজে বের করতে ব্যর্থ হয়, ডিজিটাল মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন বা কন্টেন্ট তৈরি করতে পারে না, যেমন ডিজাইন, ভিডিও, প্রেজেন্টেশন। ডিজিটাল মাধ্যমে তোমার ডিজাইন বা ভিডিও প্রেজেন্টেশন যত সুন্দর হবে, মানে যত সুন্দরভাবে তুমি প্রকাশ করতে পারবে, তত সুন্দর, যত সৃজনশীলভাবে তুমি একটা জিনিস বুঝাতে পারবে, ততই তোমার সৃজনশীল দক্ষতা প্রকাশ পাবে।
সব কাজেই পুরনো পদ্ধতিতে নির্ভর করে, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। প্রযুক্তির সাহায্যে নতুন আইডিয়া বা সমাধান দিতে ব্যর্থ হয়। অর্থাৎ তুমি প্রযুক্তি ব্যবহারে যদি তোমার সৃজনশীলতা না থাকে, তাহলে তুমি নতুন আইডিয়া বা সমাধান খুঁজে পেতে ব্যর্থ হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা আমাদের সবার অর্জন করা উচিত। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, অ্যাপস ইত্যাদি ব্যবহার করে তথ্য খোঁজা, সংরক্ষণ, বিশ্লেষণ এবং উপস্থাপন করার ক্ষমতা। যেমন কম্পিউটার পরিচালনা, মানে কম্পিউটার চালানো বা ইউজ করতে জানা। সফটওয়্যার বা অ্যাপ ব্যবহারের দক্ষতা, যে কোনো একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহারে তোমাকে দক্ষতা অর্জন করা। মাইক্রোসফট ওয়ার্ডে প্রজেক্ট তৈরি করা, মাইক্রোসফট ওয়ার্ডে তোমার অ্যাসাইনমেন্ট, তারপরে তোমার লেকচার শিট, তারপরে তোমার নোটস, এগুলো তৈরি করা। তারপরে গুগলে রিসার্চ করা হচ্ছে একটি বিষয় তুমি বুঝতেছো না, এটা নিয়ে তুমি গুগলে রিসার্চ করতে পারো যে এটা কি আসলে। ঠিক আছে, তারপরে হচ্ছে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা। স্বাভাবিক, অনলাইন ক্লাস এখন আমরা ম্যাক্সিমামই অনলাইন ক্লাসে করতেছি। তো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা বৃদ্ধি পায়। ইন্টারনেট নিরাপত্তা জ্ঞান সব অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। ইন্টারনেটে যদি তুমি নিরাপদ না থাকতে পারো, তাহলে কিন্তু আমাদের তথ্য চুরি হয়ে যেতে পারে, আর তথ্য চুরি হয়ে গেলে কিন্তু আমাদের নিরাপত্তার ঝুঁকি থাকে। ডিজিটাল টুল ব্যবহার করে কাজ করে। ডিজিটাল টুল ব্যবহার যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ক্যানভা, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট ব্যবহার করা, মাইক্রোসফট অফিস ব্যবহার করা, এগুলো সবই ডিজিটাল টুল, এগুলো ব্যবহার করা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতার অভাবের ফলে পূর্বের সব দক্ষতা প্রয়োগ করে কঠিন হয়ে পড়ে। অর্থাৎ আমরা এই যে এতক্ষণ পড়ে আসলাম, পারস্পরিক সহযোগিতার মনোভাব, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব, সমস্যার সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা, এগুলো সবগুলোই প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। তারপরে ডিজিটাল জগতে পিছিয়ে পড়ে, যার ফলে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা হারায়। অনলাইন শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে না। অর্থাৎ এই যে আমরা অনলাইনে যখন শিক্ষা গ্রহণ করি, আমরা কিন্তু কোচিংয়ে আসা যাওয়ার সময়কার যে যাতায়াতের যে সময়টা নষ্ট হয়, সেই সময়টা কিন্তু এখন আর নষ্ট হয় না, সেটি আমরা অন্য কাজে লাগাতে পারি বা পড়ালেখা আরো বেশি করে সময় দিতে পারি। প্রযুক্তির অপব্যবহার বা প্রতারণার শিকার হয়। অর্থাৎ আমরা যদি প্রযুক্তি ব্যবহারে পারদর্শী না হই, তাহলে কিন্তু আমরা অপব্যবহারে বা প্রতারণার শিকার হতে পারি। তথ্য খুঁজে বের করতে বা উপস্থাপন করতে ব্যর্থ হয়। একটি তথ্য তুমি গুগলে সার্চ করে খুঁজে বের করতে পারবে না, তুমি সেটাতে ব্যর্থ হবে। বা একটি তথ্য কিভাবে উপস্থাপন করতে হয়, সেটিতেও তুমি ব্যর্থ হবে যদি তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে না জানো। অনলাইন শিক্ষা, কাজ, যোগাযোগ, সেবা নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হয়। এখন বর্তমান বিশ্ব প্রায় বেশিরভাগ জিনিসই অনলাইন ভিত্তিক হয়ে গেছে, তখন তুমি অনলাইনে কাজ করতে না পারলে, অনলাইনে যোগাযোগ ব্যবস্থা বা অনলাইনে সেবা নিতে না পারলে, তোমার কিন্তু সীমাবদ্ধতা তৈরি হবে। চাকরির বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা হারায়। একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী আর তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী নও, তখন সেক্ষেত্রে কিন্তু যে পারদর্শী তার চাকরি পাওয়ার চান্স বেড়ে যাবে। তাই আমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। চার্লস ব্যাবেজ 1791 সালে জন্মগ্রহণ করেন, 1871 সালে মৃত্যুবরণ করেন। আধুনিক কম্পিউটারের প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের মাধ্যমে। তিনি ছিলেন একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদ। তাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন। পরবর্তীতে তিনি আরও উন্নত গণনা যন্ত্র, অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে তার বর্ণনার ভিত্তিতে একটি ইঞ্জিন তৈরি করা হয়। পরীক্ষায় দেখা যায় যে ইঞ্জিনটি সঠিকভাবে কাজ করে। এই ইঞ্জিনটি ছিল ডিফারেন্স ইঞ্জিন। তারপরে হচ্ছে অ্যাডা ল্যাভলেস 1815 সালে জন্মগ্রহণ করে এবং 1852 সালে মৃত্যুবরণ করে। অ্যাডা লাভলেস ছিলেন কবি লর্ড বায়রনের কন্যা। 1833 সালে অ্যাডার সঙ্গে চার্লস বেবেজের পরিচয় হয়। তিনি বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন ব্যবহার করে প্রোগ্রামিংয়ের ধারণা তুলে ধরেন। এজন্য তাকে প্রথম প্রোগ্রামার বা প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। 1840 সালে তুরিন বিশ্ববিদ্যালয়ে
বেবেজের বর্ণনার ভিত্তিতে অ্যাডা ধাপে ধাপে ইঞ্জিনের কাজ ক্রমান্বিত করেন। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তার লেখা নোটসমূহ 1953 সালে পুনরায় প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা লাভলেসই প্রথম অ্যালগরিদম ভিত্তিক প্রোগ্রামিংয়ের ধারণা দিয়েছিলেন। তারপরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সালে জন্মগ্রহণ করেন, 1879 সালে মৃত্যুবরণ করেন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ছিলেন একজন স্কটিশ বিজ্ঞানী, মানে স্কটল্যান্ডের বিজ্ঞানী। তিনি তড়িৎচুম্বকীয় বল সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। এই তথ্য থেকে বিনা তারে বার্তা প্রেরণের, মানে ওয়্যারলেস কমিউনিকেশন, আমরা যে মোবাইল ব্যবহার করি বা রেডিও ব্যবহার করি, এটাই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সম্ভাবনার সৃষ্টি হয়। তার কাজ ছিল রেডিও, টেলিভিশন, রাডার, মোবাইল প্রযুক্তির ভিত্তি। তার কাজের কারণেই পরবর্তীতে এ সকল ডিভাইসের ভিত্তি তৈরি হয়, অর্থাৎ আমরা এই সকল ডিভাইস তৈরি করতে পারি। তিনি প্রথম ধারণা দেন যে আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তারপর হচ্ছে জগদীশ চন্দ্র বসু, তাকে আমরা অনেকেই চিনি, প্রায় সবাই চিনি। 1858 সালে জন্মগ্রহণ করেন, 1937 সালে মৃত্যুবরণ করেন। জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বাঙালি বিজ্ঞানী। তিনি বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ মাইক্রোওয়েভস ব্যবহার করে তথ্য প্রেরণ করেন। এটি ছিল ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তির অন্যতম প্রথম প্রয়োগ। তবে তার আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সে সময় সার্বজনীন স্বীকৃতি পাননি। তার কাজ পরবর্তীতে রেডিও ও টেলিযোগাযোগ প্রযুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ তার কাজ, তিনি প্রথম এই যোগাযোগ প্রযুক্তির, ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তির প্রথম প্রয়োগ করেন, কিন্তু তিনি তার আবিষ্কার প্রকাশিত না হওয়ার কারণে তিনি সর্বজনীন স্বীকৃতি পাননি। পরবর্তীতে তাকে টেলিযোগাযোগের প্রযুক্তির ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। গুগলিয়েলমো মার্কনি 1874 সালে জন্মগ্রহণ করে, 1937 সালে মৃত্যুবরণ করেন। গুগলিয়েলমো মার্কনি ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী। তিনি বেতার তরঙ্গ ব্যবহার করে বার্তা প্রেরণে সফলভাবে প্রকাশ করেন। এজন্য তিনি সর্বজনীন স্বীকৃতি পান এবং তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক বলা হয়। 1997 সালে IEEE তাকে রেডিও বিজ্ঞানের অগ্রপথিক হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের মাধ্যমে সাশ্রয়ী ও ছোট আকৃতির ব্যক্তিগত কম্পিউটার তৈরির পথ খুলে যায়। তারপর রেমন্ড স্যামুয়েল টমলিনসন 20 শতকের 60 থেকে 70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট তৈরি হয়। আরপানেট ছিল কম্পিউটার নেটওয়ার্কের প্রাথমিক রূপ, যা ইন্টারনেটের ভিত্তি তৈরি করে। এই প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ নেটওয়ার্কিং শুরু হয়। 1971 সালে প্রথম ইলেকট্রনিক বার্তা আদান প্রদানের, অর্থাৎ ইমেইল পদ্ধতি চালু হয়। তাকে ইমেইলের জনক বলা হয়। তারপরে হচ্ছে স্টিভ জবসকে আমরা অনেকেই চিনি। 1955 সালে জন্মগ্রহণ করে, 2011 সালে মৃত্যুবরণ করে। মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর যুক্তরাষ্ট্রে পার্সোনাল কম্পিউটার তৈরির কাজ শুরু হয়। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন 1976 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার। অ্যাপল বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান। পার্সোনাল কম্পিউটার উন্নয়নে অ্যাপলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা কম্পিউটার প্রযুক্তির বিভিন্ন ধাপে নতুনত্ব ও উন্নয়ন এনেছে। তারপরে আছে উইলিয়াম হেনরি বিল গেটসকে আমরা সবাই চিনি। অক্টোবর 28, 1955 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1981 সালের IBM কোম্পানি তাদের পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম, মানে OS তৈরির দায়িত্ব দেয় বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানিকে। মাইক্রোসফট MS-DOS এবং পরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করে, যা বর্তমানে বিশ্বে বহুল ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেম। মাইক্রোসফটের সফটওয়্যার বর্তমানে বিশ্বের অধিকাংশ কম্পিউটারেই ব্যবহৃত হয়। তারপরে আছে টিমোথি জন বার্নার্স-লি, জুন 8, 1955 সালে জন্মগ্রহণ করেন। একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী। তথ্য ব্যবস্থাপনার জন্য হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ HTTP, যেটি আমরা ওয়েবসাইটে লিঙ্কের সময় দেখি, ব্যবহারের প্রস্তাব দেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর জনক হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা একটি ওয়েবসাইটের ডোমেইন লেখার ক্ষেত্রে ডোমেইনের পূর্বে আমরা যে WWW দেখতে পাই, তার জনক হচ্ছেন টিমোথি জন বার্নার্স-লি।
নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বব্যাপী ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে। এর ফলে বিকশিত হয় বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার। তোমার ইন্টারনেট না থাকলে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যারের কল্পনা করা যায় না। তাই যখন ইন্টারনেট আসে তখনই বিভিন্ন অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি হয়। এরপর আছে মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গকে আমরা সবাই চিনি, ফেসবুকের জনক। জন্ম 14 মে 1984। ফেসবুক হলো বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রায় সকল দেশে প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে। এটি প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ। তিনি ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার সঙ্গে আরও 4জন বন্ধু মিলে এটি শুরু করেন, অর্থাৎ ফেসবুক শুরু করেন। শুরুর দিকে তারা কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি সীমাবদ্ধ ছিল। বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। অর্থাৎ শুরুর দিকে এটি শুধুমাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল। অর্থাৎ আমরা এখন বর্তমানে ফেসবুকের ভিতরে মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক গ্রুপ গঠন করি বিশ্ববিদ্যালয় বা আমাদের বন্ধুদের সাথে যোগাযোগের জন্য। আর তিনি পুরো ফেসবুকটাই তৈরি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাংলাদেশেও বহু মানুষ ফেসবুককে সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে। তারপরে এখন ই-লার্নিং। ই-লার্নিং কি? ই-লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং। সিডি, রোম, ইন্টারনেট, টিভি ইত্যাদি ব্যবহার করে পাঠদান পদ্ধতি। এই যে তোমরা আমাদের এই ভিডিওটা দেখছো, এটা ইন্টারনেট ব্যবহার করে দেখছো, এটাও কিন্তু ই-লার্নিং। এটি সনাতন শিক্ষা পদ্ধতির পরিপূরক কিন্তু বিকল্প নয়। সনাতন পদ্ধতি কিন্তু প্রয়োজন। সনাতন শিক্ষা পদ্ধতিকে পাশাপাশি এই পদ্ধতিও প্রয়োজন, কিন্তু সনাতন পদ্ধতিকে সম্পূর্ণরূপে এর বিকল্প হিসেবে এটিকে বিবেচনা করা যাবে না। ই-লার্নিং এর সুবিধা: শ্রেণীকক্ষে হাতে কলমে দেখানো কঠিন এমন বিষয় যেমন সূর্যগ্রহণ তোমাকে সনাতন পদ্ধতিতে সূর্যগ্রহণ তোমাকে দেখানো কঠিন হয়ে পড়ে, কারণ সূর্যগ্রহণ না হওয়া পর্যন্ত তোমাকে সূর্যগ্রহণ দেখানো যাবে না। কিন্তু অনলাইনে আমরা চাইলেই সূর্যগ্রহণের ভিডিও ওপেন করে তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিতে পারি যে এটি হচ্ছে সূর্যগ্রহণ, এটি সূর্যগ্রহণের উদাহরণ। ই-লার্নিং দিয়ে দৃশ্যমান দেখানো সম্ভব। দক্ষ শিক্ষকের ক্লাস রেকর্ড করে বহু স্কুলে বিতরণ করা যায়। একজন দক্ষ শিক্ষক একটি মাত্র স্কুলে পড়াতে পারেন বা একটি এলাকায় পড়াতে পারেন, তিনি পুরো বাংলাদেশে বা পুরো বিশ্বে পড়ানো তেমন সক্ষমতা রাখেন না সনাতন শিক্ষা পদ্ধতিতে। কিন্তু ই-লার্নিংয়ে তার ভিডিও আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। যেখানে যে সকল স্কুলে বা কলেজে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে, আমরা সেখানে তার ক্লাস রেকর্ড দিয়ে ক্লাস করাতে পারি। একটি উপকরণ বহুবার ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা এই ভিডিওটা তোমরা যতবার প্রয়োজন ততবার দেখতে পারবে। এই ভিডিওটা কিন্তু কোথাও যাবে না। কিন্তু সনাতন পদ্ধতিতে একটি ক্লাস বারবার করা যায় না। কম খরচে গুণগত পাঠদান সম্ভব। বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন কোর্স উন্মুক্ত করছে, যেখান থেকে ক্রেডিটও অর্জন করা যায়। বাংলাদেশেও কম্পিউটার প্রোগ্রামিং সহ নানা বিষয়ে কোর্স অনলাইনে পাওয়া যাচ্ছে। আমরা কম্পিউটার প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইনিং, তারপরে ইত্যাদি কোর্স আমরা অনলাইনে অনেক জায়গায় পাচ্ছি। ইন্টারনেট থাকলে দেশের বাইরে মানসম্মত শিক্ষা গ্রহণ করা সম্ভব। অর্থাৎ দেশের বাইরে যে সকল মানসম্মত শিক্ষা রয়েছে সেগুলো আমরা দেশে বসে ইন্টারনেটের মাধ্যমে তাদের সে সকল দক্ষ শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা: ইন্টারনেট স্পিড, অর্থাৎ ইন্টারনেট স্পিড যদি কম থাকে আমরা কিন্তু আমাদের ভিডিও বা লাইভ ক্লাস কিন্তু অনেক বাফার করবে। তারপর অবকাঠামো ও উপকরণ তৈরির সমস্যা আছে। অর্থাৎ অবকাঠামো বলতে ধরো তোমার কাছে কম্পিউটার নেই বা মোবাইল নেই বা ল্যাপটপ নেই, সেক্ষেত্রে কিন্তু এটা একটি চ্যালেঞ্জ বা একটা সীমাবদ্ধতা। যেহেতু ই-লার্নিংয়ের ক্ষেত্রে ই-লার্নিংয়ে মানবিক যোগাযোগের অভাব থাকে, অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে সরাসরি যোগাযোগ করার যে অভাবটা রয়েছে অভাব সেটি থাকে। শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি সংযোগ হয় না। শিক্ষার্থীদের উদ্যোগী হতে হয়, কারণ এটি অনেকটা যান্ত্রিক। শিক্ষার্থীদের নিজেদের উদ্যোগী হতে হয়, নিজেদের উদ্যোগে নিজেকে পড়ালেখা করতে হয়। শিক্ষকদের চাপ প্রয়োগ থাকে না বা শিক্ষকদের যে শাসন সেটা থাকে না তেমন একটা। বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষক ও উপকরণের অভাব দূর করতে ই-লার্নিং কার্যকরী। সরকার ই-লার্নিং উপকরণ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। সঠিকভাবে বাস্তবায়ন করলে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জন করতে পারবে ঘরে বসে। তারপর হচ্ছে ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স কি? ই-গভর্নেন্স হলো শাসন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদান এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। ই গভর্নেন্সের উপকারিতা বাংলাদেশে প্রভাব। শিক্ষাক্ষেত্রে সুবিধা। এখন বিভিন্ন পরীক্ষার ফলাফল জানার জন্য আর কেন্দ্রে বা স্কুলে যেতে হয় না। আমরা SMS বা ইন্টারনেটে আমরা ওয়েবসাইটে গিয়ে খুব সহজে ফলাফল দেখতে পারি। একইভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যে কোনো জায়গায় থেকে করা সম্ভব। অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজে গিয়ে আবেদন করার প্রয়োজনীয়তা নেই এবং এতে অর্থ সাশ্রয় হয়, সময় এবং অর্থ সাশ্রয় হয়। জেলা ই সেবা কেন্দ্র। জেলা প্রশাসনের কার্যালয় থেকে বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। আগে যেখানে একটি সেবার জন্য 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগতো, এখন তা 2 থেকে 5 দিনের মধ্যে পাওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ তুমি অনলাইনে আবেদন করলে জেলা প্রশাসক সেটি দেখে ভেরিফিকেশন করে তোমাকে অনলাইনেই যে সেটি আবার দিয়ে দিচ্ছে। এতে মানুষের হয়রানিও অনেক কমেছে। তারপর বিল পরিশোধের সহজতা। বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল, ইন্টারনেট বিল পরিশোধ করতে আমরা এখন দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। অনলাইন ব্যাংকিং, বিকাশ, নগদ ব্যবহার করে আমরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে বিল পরিশোধ করতে পারি, যা সময় এবং শ্রম উভয়ই বাঁচায়। 24/7 সেবা, অর্থাৎ হচ্ছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সেবা। ই গভর্নেন্সের কারণে অনেক সরকারি ও বেসরকারি সেবা এখন 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিনই পাওয়া যাচ্ছে। এটিএম, মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন তথ্য সেবা এখন দারুণ উদাহরণ। সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়। ডিজিটাল সিস্টেমের ব্যবহারের ফলে সরকারি অফিসগুলোর মধ্যে ফাইল আদান প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক দ্রুত হয়েছে। এতে করে প্রশাসনিক কাজে গতি এসেছে এবং কর্মীদের দক্ষতাও বেড়েছে। তারপরে হচ্ছে ই সার্ভিস। ই সার্ভিস কি? ই সার্ভিস হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে নাগরিকরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা ঘরে বসেই পেতে পারেন। এর জন্য সরাসরি কোনো অফিসে না গিয়ে মোবাইল ফোন, ইন্টারনেটের মাধ্যমে সহজেই সেবা নেওয়া যায়। গুরুত্বপূর্ণ ই সার্ভিস যেমন ই-পুটজি। এই সেবার মাধ্যমে আখ চাষিরা মোবাইলে SMS এর মাধ্যমে চিনি কলে আখ সরবরাহের সময় জানতে পারে। এতে তাদের সময় বাঁচে এবং হয়রানি কমে, যা আখ উৎপাদনের বৃদ্ধিতে সাহায্য করে। তোমার আখ চাষিদের আগে চিনি কলে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করতে হতো যে কখন চিনি কলে আখ সরবরাহ করতে হবে। কিন্তু এখন তাদের মোবাইলে SMS পাঠিয়ে দিতে দেওয়া হচ্ছে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে চিনি কলে আখ সরবরাহ করতে হবে। এতে তাদের সময় বাঁচতেছে এবং হয়রানি হচ্ছে না। অর্থাৎ কেউ চিনি কলে আখ সরবরাহের যে সময়টা সেটি মিস করতেছে না, সময় মতো পাঠাতে পারছে। EMTS অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার। টি ডাক বিভাগের একটি সেবা। এটি ডাক বিভাগের একটি সেবা। এটি ডাক বিভাগের একটি ডিজিটাল সেবা যার মাধ্যমে দ্রুত ও সহজে টাকা পাঠানো যায়। এর সাহায্যে মাত্র 1 মিনিটের মধ্যে 50,000 টাকা পর্যন্ত পাঠানো সম্ভব। ই পট্টা, জমির মালিকানার রেকর্ড বা পট্টা সংগ্রহ করা এখন অনেক সহজ। অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিয়ে দেশ বা বিদেশ থেকে যে কোনো সময় জমির পট্টা সংগ্রহ করা যায়। অর্থাৎ তুমি বিদেশে থাকলে দেশে এসে সেটি গ্রহণ করতে হবে না, তুমি বিদেশে বসে সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিবে, তারপরে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ভেরিফিকেশন করে সেটি দিয়ে দেওয়া হবে, যা অনেক সময় সাপেক্ষ ও জটিল প্রক্রিয়া ছিল। স্বাস্থ্যসেবা বা টেলিমেডিসিন। ই সেবার মাধ্যমে এই সেবার মাধ্যমে সরকারি হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে মোবাইল ফোনে চিকিৎসা পরামর্শ নেওয়া যায়। এতে বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষজন ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছে। অর্থাৎ গ্রামীণ এলাকাগুলোতে সরকারি হাসপাতালগুলো একটু দূরে দূরে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আসা যাওয়া একটু সমস্যা বা অনেক রোগীকে নিয়ে আসা যাওয়া করা একটু সমস্যা হয়ে পড়ে। তখন তোমরা স্বাস্থ্যসেবার মাধ্যমে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা ঘরে বসেই নিতে পারো। রেলওয়ে টিকিট ও মোবাইল টিকিটিং। ট্রেনের টিকিট কেনার জন্য এখন আর স্টেশনে লম্বা লাইনে দাঁড়াতে হয় না। আগে আর লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অনেক সময় লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু টিকিট শেষ হয়ে যায়। কিন্তু এখন অনলাইনে বা মোবাইলের মাধ্যমে টিকিট কেনা যায় এবং স্টেশনে গোপন নম্বর দেখিয়ে টিকিট সংগ্রহ করা যায়
বা ওয়েবসাইট থেকে তোমাকে একটি পিডিএফ দিয়ে দেবে টিকিটের, সেই পিডিএফটি প্রিন্ট করে নিয়ে গেলে হবে। তারপরে হচ্ছে ই কমার্স। ই কমার্স কি? ই কমার্স বা ইলেকট্রনিক বাণিজ্য হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ইন্টারনেট বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের সাহায্যে পণ্য ও সেবা কেনাবেচা করা হয়। ই কমার্সের প্রক্রিয়া: পণ্য প্রদর্শন মানে হচ্ছে বিক্রেতারা তাদের পণ্য বা সেবাগুলোর ছবি, ভিডিও বা বিস্তারিত বিবরণ সহ একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রদর্শন করেন। অর্থাৎ ধরো যে দারাজ, দারাজ একটি ই কমার্স প্ল্যাটফর্ম। দারাজে যারা বিক্রি করে তারা ই পণ্য প্রদর্শন করে, তারা হচ্ছে পণ্যের ছবি, ভিডিও, বিস্তারিত বিবরণ সহ সেখানে প্রদর্শন করে। তারপর হচ্ছে ক্রয় ও মূল্য পরিশোধ। ক্রেতারা যখন সেই ওয়েবসাইটে যায়, ছবি, ভিডিও দেখে, বিবরণ দেখে, তখন নিজেদের পছন্দের পণ্য বেছে নেন এবং মূল্য পরিশোধের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ ইত্যাদি, অথবা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারে। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে তুমি যখন পণ্যটি হাতে পাবে তখন তুমি টাকা পে করবে। এতে প্রতারণা হওয়ার সুযোগ কম থাকে। তুমি ডেলিভারির সময় পণ্যটি চেক করে নেবে ঠিক আছে কিনা, তুমি যেমন চেয়েছো তেমন দিয়েছে কিনা, বা তুমি যেই পণ্যটি চেয়েছো সেই পণ্যটি দেওয়া হয়েছে কিনা। তাহলে তোমার টাকা আর প্রতারিত হবে না, তুমি টাকা তোমার কাছে থেকে যাবে। তারপর হচ্ছে ডেলিভারি। মূল্য পরিশোধের পর বিক্রেতা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে পণ্যটি ক্রেতার ঠিকানা পৌঁছে দেয়। পণ্য পরিশোধের পর বা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলে তোমার তখন ডেলিভারির জন্য বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে দিয়ে দেয়, ডেলিভারি যারা সার্ভিস দেয় যেমন স্টেট ফাস্ট, পাঠাও, এদের কাছে তোমার পার্সেলটি দিয়ে দেওয়া হয়। তখন তারা তোমার বাসায় এনে বা বাসার নিচে এনে তোমাকে পণ্যটি দিয়ে যায়। তারপর হচ্ছে বাংলাদেশে ই কমার্সের বিকাশ। বাংলাদেশে 2011 থেকে 12 সাল 2011-12 সালের থেকে ই কমার্সের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। জামা কাপড়, বই, ইলেকট্রনিক্স, খাবার ও বিভিন্ন শৌখিন সামগ্রী সহ প্রায় সব ধরনের পণ্য অনলাইনে কেনাবেচা করা হয়। যেমন রকমারি থেকে আমরা বই কিনি, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জামা কাপড় কিনি, খাবার যেমন ফুড পান্ডা থেকে আমরা খাবার অর্ডার করি, তারপরে দারাজ থেকে আমরা বিভিন্ন পণ্য অর্ডার করি। এগুলো ই কমার্স প্রতিষ্ঠানের ধরন: নিজস্ব পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান, শুধু নিজেদের পণ্য বিক্রি করা, অর্থাৎ ধরো যে তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, তুমি তার একটা ওয়েবসাইট তৈরি করেছো ই কমার্স, সেটিতে তুমি শুধুমাত্র তোমার পণ্যই বিক্রি করো, এটা হচ্ছে নিজস্ব পণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান। আর মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে দারাজ, দারাজ, রকমারি, এরা যেমন এরা বিভিন্ন বিক্রেতার পণ্য একই প্ল্যাটফর্মে বিক্রি করে। অর্থাৎ দারাজে তুমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট পাবে, তারপরে রকমারিতে তুমি বিভিন্ন পাবলিকেশনের বিভিন্ন রকমের বই পাবে। এটা হচ্ছে মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম। ই কমার্সের সুবিধা: ই কমার্সের সুবিধা হল ঘরে বসে কেনাকাটা। ই কমার্সের সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পণ্য কেনা যায়। এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে। দ্রুত ও সহজ লেনদেন: অনলাইনে পেমেন্ট সিস্টেমের কারণে লেনদেন খুব দ্রুত ও ঝামেলামুক্ত হয়। তুমি টাকা পরিশোধ করে দিলে তোমার কাছে মেমো চলে আসলো, তুমি টাকা পরিশোধের প্রমাণ হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। বিভিন্ন পেমেন্ট অপশন থাকে, যেমন তারা তাদের সুবিধা অনুযায়ী পেমেন্ট করতে পারে, কার্ড পেমেন্ট, মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট অথবা ক্যাশ অন ডেলিভারি অপশন বেছে নিতে পারে। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুটি প্রভাব দ্বারা দেখা যায়: প্রচলিত কর্মক্ষেত্র আইসিটি ব্যবহার এবং আইসিটি নির্ভর নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি। প্রচলিত কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার: প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটি ব্যবহার কর্মদক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর ফলে সেবার মান উন্নত হয়েছে। অনেক কাজের প্রক্রিয়া সহজ ও দ্রুত হয়েছে। আগে অনেক কাজ লাইনে দাঁড়িয়ে করা লাগতো বা লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো, অনেক সময় লাগতো, সেগুলো এখন সহজ ও দ্রুত হয়েছে। বর্তমান সময়ে অধিকাংশ চাকরির জন্য কিছু নির্দিষ্ট আইসিটি দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। যেমন কিছু অনেক চাকরি রয়েছে যেগুলোতে তোমার মাইক্রোসফট অফিসের দক্ষতা থাকা বাধ্যতামূলক। বাধ্যতামূলক ম্যাক্সিমাম চাকরিতে এখন মাইক্রোসফট অফিসের কাজ জানা প্রয়োজন। এতে না হলে তোমার চাকরির পাওয়ার চান্স কমে যায়। তারপর হচ্ছে এই দক্ষতাগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ড প্রসেসিং বা প্রেজেন্টেশনের সফটওয়্যার,
বিভিন্ন অফিসের কাজ, প্রতিবেদন তৈরি, উপস্থাপনার জন্য এই দক্ষতাগুলো অপরিহার্য। ইন্টারনেট ব্রাউজিং ও ইমেল ব্যবস্থাপনা, কার্যকরভাবে তথ্য অনুসন্ধান, যোগাযোগ এবং ডাটা ব্যবস্থাপনায় এটি জরুরি। বিশ্লেষণী সফটওয়্যার, ব্যাংকিং, বীমা ব্যবস্থাপনার মতো ক্ষেত্রে ডাটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য এই সফটওয়্যারগুলো জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিটি নিজেই একটি বড় কর্মবাজার তৈরি করেছে। হার্ডওয়্যার ও সফটওয়্যার সেবা, ওয়েবসাইট ডিজাইন ও রক্ষণাবেক্ষণ, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে বৈদেশিক মুদ্রা আয়। অনেকে দেশে বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, এভাবে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। আইসিটি নিজেই একটি বড় কর্মবাজার বলতে তোমার হার্ডওয়্যার তৈরি, তারপরে সফটওয়্যার তৈরি, ওয়েবসাইট ডিজাইন করা এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা বা রক্ষণাবেক্ষণ করা, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে আইসিটি টুলস বা আইসিটি। এগুলো নিজেই আইসিটি এবং এগুলো নিজেই একটি কর্মবাজার। তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ ও আইসিটি। সামাজিক যোগাযোগের ধারণা, মানুষ সমাজবদ্ধ জীব, তাই সমাজে চলতে যোগাযোগ অপরিহার্য। আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মানে হলো নেটওয়ার্কের মাধ্যমে মানুষের তথ্য আদান প্রদান ও মিথস্ক্রিয়া। এটি এখন সহজ ও সাশ্রয়ী এবং নিরাপদ। তারপর হচ্ছে নিরাপদ বলতে সহজ, অর্থাৎ তুমি মুহূর্তের মধ্যে মেসেঞ্জারের মাধ্যমে তোমার বন্ধুকে মেসেজ করে দিতে পারতেছো, তোমার টাকা খরচ হচ্ছে না। আর নিরাপদ বলতে তুমি ধরো চিঠি পাঠালে, চিঠিটা মাঝখানে মানে তোমার বন্ধুর কাছে যাওয়ার আগ মুহূর্তে কেউ একজন পড়ে নিল, এতে কিন্তু নিরাপত্তা থাকলো না। কিন্তু এখন তোমার মেসেঞ্জারের তথ্য তুমি ছাড়া আর কেউ জানবে না, তোমার বন্ধুকে পাঠালে তোমার বন্ধু জানবে, এছাড়া আর কেউ জানবে না। আইসিটির মাধ্যমে যোগাযোগের মাধ্যম, ইন্টারনেট, ইমেল, মোবাইল ফোন, মেসেজিং অ্যাপ যেমন মেসেঞ্জার, ব্লগিং, সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক। প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ, প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহের মধ্যে প্রধান হচ্ছে ফেসবুক। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় 4 ফেব্রুয়ারি 2004। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার বন্ধুরা। প্রথমে দা ফেসবুক নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হয় ফেসবুক, পরে তা সবার জন্য উন্মুক্ত করা হয়। ফেসবুকের কাজ হচ্ছে বন্ধু সংযোজন, বার্তা পাঠানো, ছবি, ভিডিও শেয়ার, পেজ ও গ্রুপ তৈরি করা। 2021 সালে ফেসবুক ইনকর্পোরেটেড নাম পরিবর্তন করা হয় মেটা, যা বর্তমানে মেটা নামে পরিচিত। তা পূর্বে নাম ছিল ফেসবুক ইনকর্পোরেটেড, যার অধীনে ফেসবুক ছাড়াও ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, অকুলাস ইত্যাদি রয়েছে। মালিক প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড। বিশ্বব্যাপী ব্যবহারকারী এপ্রিল 2024 সালের তথ্য মোতাবেক 3.05 বিলিয়ন। ব্যক্তিগত ও ব্যবসায়িক যোগাযোগে কার্যকর ভূমিকা ও ব্যবহার, ব্যক্তিগত, সামাজিক, শিক্ষামূলক, রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগকে শক্তিশালী মাধ্যম। ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন প্রচার, পণ্যের প্রচারণা ইত্যাদিতে ব্যাপক ব্যবহৃত। অনেক প্রতিষ্ঠান ফেসবুক পেজ ও বিজ্ঞাপন ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসা বাড়াচ্ছে। তারপর হচ্ছে টুইটার, যা বর্তমানে এক্স নামে পরিচিত। প্রতিষ্ঠা করা হয় মার্চ 2006 সালে। প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছেন ইনি। মূল বৈশিষ্ট্য 140 অক্ষরের টুইট বা মাইক্রো ব্লগিং, এটা হচ্ছে টুইটারের মূল বৈশিষ্ট্য। ব্যবহারকারীরা একে অপরকে ফলো করে এবং ফলোয়ার হিসেবে যুক্ত করে। সংক্ষিপ্ত ও তাৎক্ষণিক মতামত প্রকাশের প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি, এই যে ওনার নাম জ্যাক ডরসি। বর্তমান মালিক ইলন মাস্ক। অধিগ্রহণের তারিখ অক্টোবর 2022 সালে ইলন মাস্ক টুইটার কিনে নেয়, নিজের অধিগ্রহণে নেয় এবং এর নাম পরিবর্তন করে এক্স রাখে। নাম পরিবর্তন 2023 সালে টুইটার এর নাম বদলে রাখা হয় এক্স। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, হ্যাঁ, চালু 2010 সালে। কাজ হচ্ছে ছবি, ভিডিও শেয়ার, রিলস, গল্প, স্টোরিজ তৈরি, হ্যাশট্যাগ ব্যবহার করে বিষয় খোঁজা বা ব্র্যান্ডিং ও ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহৃত হয়। ই কমার্স ও প্রভাবশালী মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম এবং মাইক
মাইক ক্রিগার প্রথমে শুধুমাত্র iOS অর্থাৎ আইফোন ডিভাইসের জন্য চালু হয়, পরবর্তীতে অ্যান্ড্রয়েড এবং ওয়েবে উপলব্ধি হয়। 2012 সালে ফেসবুক মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে, অর্থাৎ ইনস্টাগ্রামকে কিনে নেয়। বর্তমানে এটি মেটা এর অধীনে একটি গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যবসায়িক ও পেশাগত ব্যবহারে ব্র্যান্ড, ব্যবসা ও প্রভাবশালীরা তাদের তথ্য, সেবা ও কন্টেন্ট প্রচার করে। ইনস্টাগ্রাম মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্ল্যাটফর্ম। প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট চালু করে ব্যবহারকারীরা অ্যাড, ইনসাইট ও প্রমোশন ব্যবহার করতে পারে। বিনোদন ও আইসিটি ও বিনোদন। আইসিটি উন্নয়নের ফলে মানুষ ঘরে বসে রেডিও, টিভি, সিনেমা, গান উপভোগ করতে পারে। কম্পিউটার এখন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। ইন্টারনেট ও স্ট্রিমিং প্রযুক্তি ব্যবহার করে গান, চলচ্চিত্র দেখা খুব সহজ হয়েছে। সিডি, ডিভিডি এর পরিবর্তে এখন স্ট্রিমিং জনপ্রিয়। কম্পিউটার গেম একটি শক্তিশালী ও জনপ্রিয় বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কম্পিউটার গেম যেমন বিভিন্ন গেমিং ভিডিও আমরা দেখি, এগুলো কিন্তু আইসিটি ব্যবহারের মাধ্যমে বিনোদন, অর্থাৎ যিনি আমাদেরকে বিনোদন দিচ্ছেন গেমিং এর মাধ্যমে, তিনিও আইসিটি ব্যবহার করে বিনোদন দেওয়ার চেষ্টা করছে, এবং আমরা যে সেই ভিডিওগুলো দেখছি সেটাও আমরা আইসিটি ব্যবহার করেই বিনোদিত হওয়ার চেষ্টা করছি। আইসিটির সাহায্যে অ্যানিমেশন, গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র তৈরি সহজ হয়েছে, অর্থাৎ কোনো যেমন কার্টুনস ইত্যাদি আমরা এখন আইসিটি ব্যবহার করে সহজেই করতে পারি। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকলেও বর্তমানে অগ্রসর হচ্ছে। আইডিআই আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 100 দেশের মধ্যে 62তম। গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 193 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। সরকারের উদ্যোগ, সারা দেশে ফাইবার অপটিক লাইন বসানো হয়েছে। ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার, মোবাইল মানি অর্ডার, অনলাইন পরীক্ষার রেজাল্ট পদ্ধতি চালু, তারপরে স্কুল কলেজের আইসিটি শিক্ষার প্রচলন, তরুণরা আউটসোর্সিং সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে। তারপরে 12 মে 2018-তে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ এবং বাংলাদেশের মহাকাশে প্রবেশ, অর্থাৎ 12 মে 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়, ফলে বাংলাদেশ মহাকাশে প্রবেশ করে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উপকারিতা: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আবহাওয়া পূর্বাভাসে ব্যবহার, টিভি সম্প্রচার ও জাতীয় নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়ক, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও আয় বাড়বে। ধন্যবাদ। তো আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রথম অধ্যায় আমরা শেষ করেছি। প্রথম অধ্যায়ের এই লেকচারটিতে আমরা প্রায় সকল টপিক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।